রণবীর নামে একজন ব্যক্তি যে সাউথ আফ্রিকার ডারবানে থাকে। আর 5টা মানুষের মতোই তার জীবন চলছিল এতদিন। কিন্তু গন্ডগোল বাধে যখন তার ছোট ভাই তারই প্রেমিকাকে বিয়ে করার প্রস্তাব দেয়। অদ্ভুতভাবে সে তার প্রেমিকার বিয়ে তার ভাইয়ের সাথে দিতে রাজিও হয়ে যায়। যদিও এই সব কিছুর পেছনে দুই ভাইয়ের মধ্যে $100 মিলিয়ন পাওয়ার একটা তীব্র লোভ কাজ করছিল। কিন্তু এই $100 মিলিয়ন পাওয়ার শর্ত একটাই, একজনকে আগে মরতে হবে, তবেই পাওয়া যাবে। তাহলে কার ভাগ্যে শেষ পর্যন্ত আছে এই $100 মিলিয়ন? কেই বা হবে প্রতারণার শিকার? সবটা জানবো আজকের সাসপেন্স থ্রিলার এই মুভির মাধ্যমে। চলুন 15 Days 15 থ্রিলার ফেস্টিভ্যালের ডে 11-এ আজ তাহলে জেনে নেওয়া যাক এই $100 মিলিয়ন আসল রহস্য। গল্পের শুরু হয় সাউথ আফ্রিকা থেকে, যেখানে দেখা যায় একটা গাড়ি খুব জোরে রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেই গাড়ির সামনে হঠাৎ করেই একটা ট্রাক চলে আসে। এবার এই ট্রাক থেকে হঠাৎ কতগুলো লোহার পাইপ সেই গাড়িটার সামনে পড়ে যায়। হঠাৎ করে এমন সিচুয়েশন তৈরি হলে আনফর্চুনেটলি গাড়িটার অ্যাক্সিডেন্ট করে এবং পুরো গাড়িটা উল্টে যায়। এবার সিন শিফট হয় আর আমরা 1 মাস বাদের দৃশ্য দেখতে পাই। আমরা দেখি ডারবানের এক বিশাল বড় রেসের মাঠ, যেখানে ঘোড়ার দৌড় হয়। এই রেসের মাঠে আসে পৃথিবীর তাবর নামকরা লোকেরা। আর এখানেই আমরা দেখতে পাই গল্পের অন্যতম লিড ক্যারেক্টার রণবীরকে। রণবীরের কাছে অনেক নামি দামি ঘোড়া ছিল। সে তার ভাই রাজীবের সাথে থাকত। এরপর পর্দায় আমরা দেখতে পাই কবির আহুজাকে। এই কবির আহুজা ছিল রেসের মাঠে রণবীরের সবথেকে বড় রাইভেল। এবার পর্দায় দেখা যায় সোনিয়াকে। সোনিয়া ছিল আসলে রণবীরের গার্লফ্রেন্ড। রণবীর তার ছোট ভাই রাজীবকেও খুব ভালোবাসত, কিন্তু রাজীব রণবীরের মতো এত দায়িত্ববান ছিল না। সে সবসময় মদের নেশায় চুর হয়ে থাকত। এরপর পর্দায় ভেসে ওঠে রণবীরের সেক্রেটারি সোফিয়া, যে আবার মনে মনে রণবীরকে ভালোবাসত। রণবীর তার এই পার্সোনাল সেক্রেটারি সোফিয়াকে খুব বিশ্বাস করত। এরপর আমরা দেখি একদিন রেসের মাঠের দৃশ্য। একদিন রেসের মাঠে দেখা যায় রণবীরের ঘোড়া কিছু কারণের জন্য কবিরের ঘোড়ার কাছে হেরে যায়। অথচ রণবীরের ঘোড়া কিন্তু যথেষ্ট শক্তিশালী ছিল এবং দক্ষও ছিল। তাই এই হেরে যাওয়াটাই রণবীর খুব আশ্চর্য হয়েছিল, কারণ কবিরের ঘোড়ার থেকে রণবীরের ঘোড়া অনেক বেশি ক্যাপেবল ছিল। ভেতরে ভেতরে খোঁজ খবর নেওয়ার পর রণবীর জানতে পারে যে আসলে সেই দিন কবির রণবীরের ঘোড়া চালককে টাকা খাইয়েছিল, যাতে সেই ঘোড়া চালক ওই রেসের মাঠে ইচ্ছে করে হেরে যায় এবং রেসটা কবির জিতে যায়। রণবীর এত বড় ধোঁকা মন থেকে মেনে নিতে পারেনি। তাই সে তার বহুদিনের পুরনো অভিজ্ঞ সেই ঘোড়া চালককে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এবার সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই একদিন রণবীর গাড়ি নিয়ে যাচ্ছিল এবং তার সামনে হঠাৎ করে ট্রাক থেকে কতগুলো পাইপ পড়ে যায়, যার ফলে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। এই দৃশ্যটাই আমরা মুভির শুরুতে প্রথমেই দেখতে পাই। সেই অ্যাক্সিডেন্টে রণবীর আহত হলেও প্রাণে বেঁচে যায় এবং সুস্থ হয়ে বাড়ি ফেরার পর তার ভাই রাজীব একটা পার্টির আয়োজন করে। এই পার্টিতে রণবীর রাজীবের সাথে রণবীরের গার্লফ্রেন্ড সোনিয়াও সেদিনকে উপস্থিত ছিল। রণবীর রাজীবের সাথে তার গার্লফ্রেন্ড সোনিয়াকে আলাপ করিয়ে দেয়। এই পার্টিতে সোনিয়াকে দেখে রাজীব মুগ্ধ হয়ে যায় এবং পার্টির শেষে পরের দিন রাজীব রণবীরকে বলে সোনিয়াকে তার ভীষণ ভালো লেগেছে। সোনিয়া যদি তার জীবনে আসে তাহলে সে মদ খাওয়া, এই ফাস্ট লাইফস্টাইল সবকিছু ছেড়ে দেবে এবং শুধরে যাবে। ভাইয়ের মুখে এমন কথা শুনে রণবীর কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, কারণ সোনিয়া ছিল তার গার্লফ্রেন্ড। সোনিয়া আর রণবীর যে পরস্পর প্রেমের সম্পর্কে ছিল সেটা রাজীব জানতো না। রাজীব জানতো সোনিয়া শুধুমাত্র রণবীরের বন্ধু। তাই ভাইয়ের কাছে এমন কথা শুনে রণবীর অস্বস্তিতে পড়ে যায়। আবার অন্যদিকে রণবীর সবসময় চাইতো তার ভাই যাতে মদ খাওয়া ছেড়ে দিয়ে একটা সুস্থ জীবনে ফিরে আসে। সোনিয়া তার জীবনে এলে তার ভাই আবার সুস্থ জীবনে ফিরে আসবে, এই বিষয়টাকেও তাই সে ফেলে দিতে পারছিল না। আস্তে আস্তে রণবীর ঠিক করে যে সে সোনিয়ার জীবন থেকে নিজেকে সরিয়ে নেবে এবং সেই জন্য সে সোনিয়ার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয়।
রণবীরের এই আকস্মিক ব্যবহার সোনিয়াকে খুব অবাক করে দেয়। সোনিয়া রীতিমতো একাকিত্বে ভুগতে থাকে। একটা সময় তার জীবনে রাজীবের প্রবেশ ঘটে। রাজীব ও সোনিয়ার মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে ওঠে। এরপর আবার দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই রণবীরের সবথেকে বড় রাইভাল কবির আহুজাকে। সে একদিন রণবীরের কাছে এসে বলে, আমি তোমার কোম্পানিটা কিনতে চাই। কারণ সে খবর পেয়েছিল রণবীরের প্রচুর টাকা ধার হয়ে গিয়েছিল। তাই সে সুযোগ বুঝে রণবীরকে আরও অপদস্থ করার জন্য তার কোম্পানিটা কিনবে বলে ঠিক করে। যদিও রণবীর কবিরের এই অফারটা ফিরিয়ে দেয়। কবিরের এই ঔদ্ধত্য রণবীরের একদম পছন্দ হয় না। কবির এর আগেও তার ঘোড়া চালকের সাথে তাকে ধোঁকা দিয়েছিল। সে ঠিক করে কবিরকে সে তার উপযুক্ত জায়গা বুঝিয়ে দেবে। আর সেই জন্যই রণবীর কবিরের সাথে একটা গেম খেলে। সে চালাকি করে কবিরের পেনে একটা মাইক ফিট করে দেয়, যার ফলে সে কবিরের সমস্ত প্ল্যান প্রোগ্রাম এবং রেসের মাঠের সমস্ত বিষয়ের খুঁটিনাটি আগে থেকেই জেনে যায়। আর সেই মতোই সে নিজের গেম প্ল্যান সাজায়। এর ফলে সে পরবর্তী রেসটা জিতে যায় এবং অনেক টাকা কামায়। এইভাবেই কবিরের পথ ধরেই সে কবিরকে শিক্ষা দেয়। এরপর আমরা রাজীবকে দেখতে পাই। সে আসলে মোটেও ভালো চরিত্রের ছেলে ছিল না। তার বরাবরই নজর ছিল বড় ভাইয়ের গার্লফ্রেন্ড সোনিয়ার দিকে। সে সোনিয়ার আগের অতীতের অনেক কালো সত্যি খুঁজে বের করে। আসলে সোনিয়াকে তার সার্ভাইভালের জন্য এমন অনেক কাজ করতে হয়েছিল যেগুলো সে রণবীরের কাছে গোপন রেখেছিল। রণবীরের সাথে সোনিয়ার প্রেম শুরু হলে সে তার অতীতের ওই কালো দিনগুলোকে এক প্রকার ভুলেই গিয়েছিল। কিন্তু রাজীব কোথা থেকে যেন সেই তথ্যগুলো জেনে যায় এবং সোনিয়াকে ব্ল্যাকমেল করতে থাকে। সোনিয়াকে সে বলে রণবীরের বদলে রাজীবের সাথে পার্টনার হওয়ার জন্য। আসলে রণবীর তার ছোট ভাই রাজীবকে যতটাই ভালোবাসুক না কেন, রাজীব কোনোদিনও তার দাদাকে পছন্দ করতো না। সে মনে মনে দাদাকে হিংসে করত। সে ভাবত সবসময় রণবীর সব জায়গাতে তার থেকে বড় হওয়ার জন্য সবকিছু ছিনিয়ে নেয়। এমনকি এটাও মনে করত সে তাদের দুজনের বাবা তাদের দুই সন্তানের মধ্যে রণবীরকেই বেশি ভালোবাসত। রণবীরের প্রতি রাজীবের এই হিংসা ধীরে ধীরে প্রতিশোধের রূপ নেয়। রণবীর রাজীবের বাবা তার দুই ছেলের নামে মোটা অঙ্কের একটা ইন্স্যুরেন্স করে যান এবং এই ইন্স্যুরেন্সের শর্ত অনুযায়ী দুই ভাইয়ের একজন মারা গেলে পরবর্তী জন একটা মোটা টাকা পাবে। এটা জানার পর থেকেই রাজীব তার বড় ভাইকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ছক কষে, যাতে রণবীর মরে যাওয়ার পর ইন্স্যুরেন্সের অনেক টাকা রাজীব পেয়ে যায়। আর এই কাজের জন্যই সে সোনিয়ার হেল্প চায়। সোনিয়া প্রথমে রাজি ছিল না, কারণ রণবীর ছিল তার কাছে সব থেকে কাছের লোক। সোনিয়া রাজি না হওয়ার জন্য সে সোনিয়ার অতীত রণবীরকে জানিয়ে দেবে বলে ব্ল্যাকমেল করতে থাকে। অবশেষে সোনিয়া রাজীবের প্রস্তাব মেনে নেয়। তবে শুধু যে ব্ল্যাকমেলের ভয়েতেই সোনিয়া রাজীবের প্রস্তাব গ্রহণ করেছিল এমনটা ভাবলে কিন্তু ভুল হবে। রাজীব তাকে একটা মোটা অঙ্কের টাকা দেবে বলে লোভও দেখিয়েছিল। এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই সোনিয়া ও রাজীবের বিয়ে হয়ে গেছে। রণবীরের বিষয়টা মেনে নিতে কষ্ট হলেও সে তার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে পুরো বিষয়টা মেনে নেয় এবং ভাবে এবার হয়তো ভাই শুধরে যাবে। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই দেখে রাজীব তার আগের লাইফস্টাইল ছাড়েইনি, এমনকি সে সোনিয়াকেও কোনো কদর করে না। একদিন সোনিয়া রণবীরের কাছে এসে বলে সে আজও রণবীরকে ভালোবাসে। এই বলে তারা দুজন ঘনিষ্ঠ কিছু মুহূর্ত কাটায়। ওদিকে রাজীব তার দাদার অফিসে রণবীরকে জানায় যে তার সন্দেহ তার স্ত্রী সোনিয়া কারোর সাথে পরকীয়ায় আবদ্ধ এবং এই জন্য তাদের ফ্যামিলিতে খুবই সমস্যা ও অশান্তি হচ্ছে। রাজীব এও বলে যে আমি খুব তাড়াতাড়ি সেই ব্যক্তিকে খুঁজে বার করবই। এই কথা শুনে রণবীর কিছুটা অপ্রস্তুত হয়ে যায়, কারণ সে তো জানে মনে মনে সেই ব্যক্তি আর কেউ নয়, সে নিজে। এবার ফ্ল্যাশব্যাকে কিছু দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে দেখা যায় যে রাজীব ও সোনিয়া প্ল্যান করছে, যেখানে তারা বলছে সোনিয়া আবারও রণবীরকে তার প্রেমের জালে ফাঁসাবে এবং রাজীব তার দাদার কাছে গিয়ে এমন একটা ভান করবে যেন সোনিয়া কারোর সাথে পরকীয়ায় আবদ্ধ, এবং রাজীব সেটা জানতে বদ্ধপরিপক। কিন্তু এদের এরকম প্ল্যান করার হঠাৎ কি দরকার পড়ল সেই বিষয়টাও খুব তাড়াতাড়ি সামনে আসে। রাজীব আবারও একটা প্ল্যান করে, সেখানে সে বলে যে কিছুদিন পর সে তার দাদা রণবীরকে ফোন করে জানাবে যে সে জেনে গেছে সোনিয়া কার সাথে পরকীয়ায় আবদ্ধ।
সে আর কেউ নয়, সেটা হলো তার দাদা রণবীর। এই বলে সে তার দাদাকে তাদের ফ্ল্যাটে ডাকবে এবং যেখানে সোনিয়া আগে থেকেই উপস্থিত থাকবে। তর্কাতর্কি যখন চরমে উঠবে তখন সুযোগ বুঝে সোনিয়া রণবীরকে পেছন থেকে ধাক্কা মেরে ওপর থেকে ফেলে দেবে। আর এই প্ল্যানটা ঠিকঠাকভাবে উতরাতে পারলে দুটা দুর্ঘটনার মতোই দেখতে লাগবে, যার ফলে ইন্স্যুরেন্সের সেই মোটা টাকা পেতে কোনো অসুবিধা হবে না। কিন্তু বিষয়টা যদি এতটাই সোজা হতো তাহলে হয়তো এটা সাসপেন্স থ্রিলার হতো না। তাই এখানে দেখা যায় আরও একটা চমক। আমরা দেখি যে এতদিন রাজীবের সাথে সোনিয়া রণবীরকে মারার প্ল্যান করছিল, কিন্তু সেই সমস্ত প্ল্যান সে রণবীরকে গিয়ে বলে দেয়। সে সবটা রণবীরকে জানালে আমরা বুঝতে পারি যে আসলে রণবীর আর সোনিয়া কোনোদিনও আলাদা হয়নি। তাদের প্রথম থেকেই রাজীবের ওপর সন্দেহ ছিল, তাই রাজীবের গেম প্ল্যান জানার জন্য এই নাটকটা রণবীরই ছিল এবং সোনিয়াকেই রাজীবের কাছাকাছি যাওয়ার কথা সেই নাটকেরই অংশমাত্র। এর পেছনে রণবীরের আরও একটা বুদ্ধি কাজ করছিল, কারণ সেও চাইতো তার ভাই রাজীব মারা যাক এবং রাজীবের মৃত্যুর পর সেই ইন্স্যুরেন্সের মোটা টাকার দিকে নজর রণবীরেরও ছিল। তাই সে সোনিয়ার কাছে সমস্ত কথাটা শুনে বাঁকা হাসি হেসে বলে, গেমটা রাজীবেরই থাক, কিন্তু মরবে আমার জায়গায় রাজীব। এরপর সেই প্ল্যান মতো রাজীব রণবীরকে ফোন করে এবং জানায়, আমি জানতে পেরে গেছি তোমার সাথে সোনিয়ার গোপনে প্রেম চলছে, আমি তোমাদের মাঝখান থেকে সরে যাব। রণবীর তার ভাইয়ের সাথে কথা বলার জন্য তাদের ফ্ল্যাটে আসে এবং ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে। এমন সময় পেছন থেকে সোনিয়া আসে আর রণবীর আর সোনিয়ার প্ল্যান অনুযায়ী ধাক্কা মারার কথা রাজীবকে, মানে মরবে রাজীব। কিন্তু অবাক করা ভাবে সোনিয়া ধাক্কা মারে রাজীবের বদলে রণবীরকে। রণবীর বহুতলের ব্যালকনি থেকে পড়ে যায়। রণবীরকে পড়ে যেতে দেখে সোনিয়া বাঁকা হাসি হেসে বলে, সরি সুইটহার্ট, $20 মিলিয়ন অনেক টাকা, সেই টাকা যে ছাড়া যায় না। পুলিশ এবার আসে বিষয়টি ইনভেস্টিগেট করতে। ইন্সপেক্টর আরটি রাজীবের কাছে পুরো ঘটনাটা জানতে চায়। রাজীব তাদের এক নতুন গল্প শোনায়। রাজীব বলে, বেশ কিছু কারণের জন্য তার বাজারে অনেক ধার দেনা হয়ে গিয়েছিল। সারাদিন সে মদের নেশায় চুর হয়ে থাকতো। সে বুঝতেই পেরেছিল যে এই ধার দেনা সে কোনোদিনও শোধ করতে পারবে না। এমন সময় তার দাদা রণবীর সেখানে চলে আসে এবং তাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনাবশত রণবীরের পা পিছলে যায় এবং সে বহুতল থেকে পড়ে মারা যায়। পরের দিন ইন্সপেক্টর রাজীব ও সোনিয়াকে মর্গে নিয়ে আসে বডি শনাক্ত করার জন্য এবং তারা মর্গে এসে রণবীরের বডি দেখে সেটা যে রণবীরই সেইটা ইন্সপেক্টরকে জানায়। ইন্সপেক্টর আরটির রাজীবের ওপর সন্দেহ ছিলই, কারণ ইন্স্যুরেন্সের এতগুলো টাকার জন্য খুন করাটা অস্বাভাবিক নয়, সে সেটা ভালো করেই জানতো। কিন্তু উপযুক্ত প্রমাণ না পাওয়া অবধি তো আর কাউকে খুনি বলে দাগিয়ে দেওয়া যায় না। তাই সে ইনভেস্টিগেশন চালু রাখে এবং রণবীরের পরিচিত সবার সাথে কথাবার্তা বলতে থাকে। এমন সময় সোফিয়া এসে হাজির হয়। রণবীরের মৃত্যুতে সোফিয়া খুব ভেঙে পড়েছিল এবং সোফিয়া তাদের এক নতুন কথা জানায়, যেখানে গল্পের মোড় আবারও ঘুরে যায়। সে জানায় যে রণবীর ও সোফিয়া দুজন বিয়ে করেছিল। সোফিয়ার কাছে এমন নতুন তথ্য পেয়ে দুজনেই চমকে যায়, কারণ সোফিয়া তো তাদের লিস্টে ছিলই না। এবার কি হবে? এবার রাজীব ও সোনিয়ার কাছে বিষয়টা আরও জটিল হয়ে যায়, কারণ সোফিয়া হলো রণবীরের ওয়াইফ এবং তার জন্য সোফিয়া লিগ্যাল ডকুমেন্টও দেখায়। এবার বিষয়টা এমন দাঁড়ায় যে যেহেতু রণবীরের ওয়াইফ সোফিয়া, তাই রণবীর যে খুন হয়েছে সেটা প্রমাণ হলেও $1 মিলিয়ন সোফিয়াই পাবে, আবার দুর্ঘটনায় মরে গেছে এটা প্রমাণ হলেও সেই টাকা সোফিয়ার কাছেই যাবে। আর সোফিয়া এই মৃত্যুর জন্য সরাসরি রণবীর আর সোনিয়াকেই দায়ী করে। বিষয়টা ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে ওঠে। এরপর আমরা দেখতে পাই রাজীব সোনিয়াকে নিয়ে একটা জায়গায় গেছে। সেখানে আমরা ফ্র্যাঙ্কো নামে একজনকে দেখতে পাই। সে ছিল পেশায় একজন কন্ট্রাক্ট কিলার। এই ফ্র্যাঙ্কোই সেই দিন গাড়ি করে রণবীরকে মারতে গিয়েছিল, যেটাই সে সফল হয়নি ঠিকই, কিন্তু রণবীরকে গুরুতরভাবে আহত করেছিল। এই ফ্র্যাঙ্কোর কাছে গিয়ে রাজীব সোফিয়াকে মারার কন্ট্রাক্ট দিয়ে আসে এবং এই কন্ট্রাক্টের খাম ফ্র্যাঙ্কোকে দেয় স্বয়ং সোনিয়া। এরপর দৃশ্যের চেঞ্জ হয় এবং আমরা রাত্রের দৃশ্য দেখতে পাই, যেখানে সোফিয়ার ফ্ল্যাট দেখানো হয়।
রাত্রেবেলা সেখানে সুফিয়ার ফ্ল্যাটে কেউ একজন যেন ঢুকেছে এবং তাকে দেখে হঠাৎ করে সুফিয়া খুব ভয় পেয়ে যায়, কিন্তু তার মুখ দেখে সোফিয়া আনন্দে তাকে জড়িয়ে ধরে। এবার তার যখন মুখটা দেখা যাবে তখনই আসল চমকটাও অপেক্ষা করছে, কারণ সেটা আর কেউ নয়, সেটা হলো রাজীব। অর্থাৎ গোপনে এদের দুজনের মধ্যে মিলমিশ ছিল, যেটা সোনিয়া জানতই না। আসলে সোফিয়াই ছিল তার অ্যাকচুয়াল গার্লফ্রেন্ড। সোনিয়াকে বিয়ে করাটা তো জাস্ট রণবীরকে সরানোর গেম প্ল্যানের একটা অংশ মাত্র ছিল। সোফিয়া আর রাজীব মিলেই পুরো গেমটা সাজিয়েছিল। আসলে রাজীব খুব ভালোভাবেই জানতো যে কোনোভাবে পুলিশের সন্দেহ হলে পুরো টাকাটাই আটকে যাবে, তাই সে সোফিয়াকে রণবীরের বউ করে পুলিশের সামনে আনে এবং যার ফলে দুর্ঘটনাই হোক বা খুন, যেটাই প্রমাণ হোক না কেন, টাকাটা রণবীরের বউ সোফিয়াই পাবে। তার ফলে সেটা ইনডাইরেক্টলি রাজীবই পাচ্ছে। সোনিয়া, সোফিয়া ও রাজীবের এই গেম প্ল্যানের কিচ্ছু জানতো না। এবার আমরা দেখতে পাই ফ্রাঙ্কো ওরফে রাজীব, যাকে কন্ট্রাক্ট দিয়েছিল তাকে। আমরা দেখেছিলাম সোনিয়ার হাত দিয়ে রাজীব একটা ছবি দিয়েছিল, মুখে যে বলেছিল, যদিও রাজীব বলেছিল এটা সোফিয়ার কন্ট্রাক্ট, কিন্তু অদ্ভুতভাবে ফ্রাঙ্কো যখন সেই খাম থেকে সে ফটোটা বের করে তখন দেখা যায় ওই ছবিটা সোফিয়ার ছিল না, ছিল সোনিয়ার। অর্থাৎ সোনিয়া নিজের হাতেই নিজের মৃত্যুর কন্ট্রাক্ট ফ্রাঙ্কোর হাতে তুলে দিয়েছিল। এরপর আমরা ইন্সপেক্টর আরডিকে দেখতে পাই। তার মন থেকে সে সন্দেহটা যেন যাচ্ছিল না, তার বারবার মনে হচ্ছিল কোথাও একটা কিছু ভুল হচ্ছে। সে ম্যারেজ সার্টিফিকেটটা খুব ভালোভাবে লক্ষ্য করতে থাকে। সেখানে সে দেখে রণবীর ও সুফিয়া সাইন তো আছে, কিন্তু দুটো আলাদা আলাদা পেনের কালিতে। কিন্তু রেজিস্ট্রার অফিসে দুজন যখন একই সাথে সই করেছে, দুটো আলাদা আলাদা পেন ইউজ করবে, ইউজুয়ালি এটা হয় না। সাধারণত দুজন একই পেনে সই করে। তাই সেই ম্যারেজ সার্টিফিকেটটা কতটা সত্যি সে বিষয়টা যাচাই করার জন্য তারা সোজা কেপটাউন রওনা হয়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে সে ম্যারেজ রেজিস্ট্রার অফিসে সোফিয়া তো গিয়েছিল, কিন্তু তার সাথে রণবীর ছিল না, বরং রণবীর সেজে এসছিল রাজীব। তখন আরডির কাছে পুরো বিষয়টা খোলসা হলো। সে বুঝতে পারল রণবীরের সেক্রেটারি সোফিয়া নানা কাগজপত্র সই করাতে করাতে কোনো এক সময় সাইনের অছিলায় ম্যারেজ ফর্মেও রণবীরের সইটা করিয়ে নেয় এবং সেই রেজিস্ট্রার অফিসে গিয়ে নিজে সই করে, আর রণবীরের জায়গায় সই করার জাস্ট ভান করে রাজীব। পুরো বিষয়টা ইন্সপেক্টরের সামনে এলে সে ষড়যন্ত্রটা পুরোটা আঁচ করতে পারে। আর সেই সময় তারা সোফিয়া ও রাজীবকে দেখতে পায় এবং সোজা তাদের সামনে গিয়ে পুরো ঘটনাটা তাদের কাছে জানতে চায়। রাজীব ইন্সপেক্টর আরডির কাছে সবটা শুনে বুঝতে পারে যে তাদের জারিজুরি সব ধরা পড়ে গিয়েছে। রাজীবের কাছে কোনো উপায় ছিল না, তাই সে আরডিকে টাকার অফার করে, বলে 25% নাও এবং মুখটা বন্ধ রাখো। আরডি সেটা মেনেও নেয়। পরের দিন টাকা ট্রান্সফারের সময় সোফিয়া এবং রাজীব সেখানে হাজির হয়, কিন্তু ঘটনাচক্রে সেখানে সোনিয়াও হাজির হয়। আসলে সোনিয়া জানতে পেরে গিয়েছিল সোফিয়া ও রাজীব মিলে তাকে পুরো ধোঁকা দিয়েছে। সে সোফিয়া ও রাজীবের পিছু ধাওয়া করে এবং কিছুটা যাবার পর রাজীব সোনিয়াকে দেখতে পায়। রাজীব তাকে দেখে এক তাচ্ছিল্যের হাসি হাসে এবং সেখান থেকে চলে যায়। আর সেই সময় ফ্র্যাঙ্কি আসে সোনিয়াকে মারার জন্য। এই সময় আসল চমকটা অপেক্ষা করে। আমরা দেখতে পাই রণবীরকে। সে আসলে মরেনি। রণবীর ফ্র্যাঙ্কিকে মেরে সোনিয়াকে তার হাত থেকে বাঁচায় এবং সোনিয়াকে বলে, ডোন্ট ওয়ারি, এবার আমাদের গেমটা শুরু হবে। ওদিকে টাকা ট্রান্সফারের খুশিতে রাজীব ও সোফিয়া খুশি খুশি হয়ে ঘরে আসে, কিন্তু ঘরে এসে দেখে রণবীরকে। তারা তো ভূত দেখার মতো চমকে ওঠে। তখন রণবীর বলে, আমি অনেক আগেই তোমাদের গেম প্ল্যানটা বুঝতে পেরে গিয়েছিলাম। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রণবীরের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, যখন সে হসপিটালে ভর্তি ছিল, তখন সে কোনোভাবে শুনতে পায় রাজীব কারোর সাথে কথা বলছে। সে ভালোভাবে শুনলে বুঝতে পারে এই অ্যাক্সিডেন্টের কন্ট্রাক্টটা তার ছোট ভাই রাজীবই দিয়েছিল। আর তখন থেকেই সে তার ছোট ভাই রাজীবের ওপর নজর রাখতে শুরু করে। এরপর আস্তে আস্তে আমরা জানতে পারি যে রাজীবের সন্দেহ হওয়ার আগেই সোনিয়াকে সে রাজীবের কাছে পাঠায় এবং রাজীবকে বিয়ে করার জন্য রাজি হতে বলে। আর রাজীব যখনই এটা ভেবে নেয় যে সে জিততে চলেছে, তখনই রণবীর তার গুটি সাজাতে থাকে। রাজীব বলে, আমাকে মেরে তোমার কি লাভ হবে, টাকা তো আমি পেয়ে গেছি। তখন রণবীর হেসে বলে, আমাকে মেরে তুই পেয়েছিস ইন্স্যুরেন্সের
$100 মিলিয়ন, আর তোকে মেরে আমি পাবো আরও $100 মিলিয়ন, অর্থাৎ $200 মিলিয়ন মালিক হব আমি। রাজীব বুঝতে পারে তার সব শেষ হয়ে গিয়েছে। যদিও তাকে আরও একবার শোধরানোর শেষ সুযোগ দেয় রণবীর, কিন্তু রাজীব শোধরানোর ছেলে নয়। তখন রণবীর বলে, আচ্ছা বেশ, শেষবারের মতো তাহলে একটা রেস হয়ে যাক, যে জিতবে টাকা তার। এই বলে পরের দিন দুজন রেসের জন্য তৈরি হয়। পরের দিন রেসের হঠাৎ আগেই রাজীব বলে ওঠে, আমি তোমার গাড়িটা চালাবো, তুমি আমার গাড়িটা চালাও, এটাই হলো আমার রেসের শর্ত, রাজি থাকলে বলো। রণবীর সেই শর্তে রাজি হয়ে যায়, বলে ঠিক আছে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই রাজীব তাকে ফোন করে জানায়, কি ব্রেক ঠিকঠাক কাজ করছে তো? রণবীর রিয়েলাইজ করে রাজীব এখানেও ছলচাতুরির আশ্রয় নিয়েছে। সে গাড়ির ব্রেকটা আগে থেকেই খারাপ করে রেখেছিল, যাতে ব্রেক ফেল করে রণবীররা মারা যায়। তবে রণবীরও কিছু কম যায় না। সে পাল্টা বলে বোম ফিট করা আছে, গাড়ির স্পিড যদি 100-র নিচে হয় তাহলে কিন্তু গাড়িটা ফেটে যাবে। রণবীরের কথা শুনে রাজীব খুব ভয় পেয়ে যায় এবং আরও জোরে গাড়িটা চালাতে থাকে এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা একসময় অ্যাক্সিডেন্ট করে বসে। ওদিকে রণবীর কোনো রকমে গাড়িটাকে ব্রেক ফেল হওয়ার হাত থেকে বাঁচায়। সৌভাগ্যক্রমে রণবীর ও সোনিয়া কেউই আহত হয় না। সোনিয়া তখন জিজ্ঞাসা করে, সত্যিই কি তে বোমা রেখেছিলে? রণবীর বলে, আমি কোনো বোমা রাখিনি, আমার খারাপ লাগছে এটা ভেবে ওকে একটা ফেয়ার সুযোগ আমি দিয়েছিলাম, কিন্তু ও সেই সুযোগটাও নিতে পারলো না। পরের দিন আমরা দেখতে পাই যে সোনিয়া $200 মিলিয়ন ইন্স্যুরেন্সের টাকা নিয়ে বাড়ি ফিরছে। পথে তাদের দেখা হয় ইন্সপেক্টর আরডির সাথে। আসলে আরডি ছিল রণবীরের বন্ধু, সে প্রথম থেকেই রণবীরেরই সাথে ছিল। রণবীর যখন তাকে তার ভাই রাজীবের ষড়যন্ত্রের কথা বলে, তখনই সে ঠিক করেছিল সে তার বন্ধুর সাথে সাথ দেবে, আর সেই মতোই একটা ডেড বডির অ্যারেঞ্জ করেছিল আগে থেকেই, এবং সেটা রণবীরের ডেড বডি বলে সে চালায়। এরপর মর্গে রণবীরকে আগে থেকেই নিয়ে গিয়ে হাজির করে। পরে রাজীবকে এইটা বিশ্বাস করায় যে রণবীর সত্যিই মারা গিয়েছে। আরডি রণবীরের কাছ থেকে তার প্রাপ্য টাকা নিয়ে দুজনে দুই রাস্তায় চলে যায়, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।